সকলকে স্বাগতম। আজকে আলোচনা করতে চলেছি মধ্য ভারতের আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, সে বাবরের জীবনী। যা আপনারা জানেন যে মধ্য ভারতের ইতিহাসকে সুলতানি যুগ থেকে মোগল যুগে যিনি পরিবর্তন করেছিলেন তিনি হলেন বাবর। এই বাবর সম্পর্কে আজকে আলোচনা করব আমি। যে তার আগে যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওগুলি দেখে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমি এখানে কতগুলো বিষয় বাবরের সম্পর্কে তুলে ধরেছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো তুলে ধরেছি, আর কিছু কিছু বিষয় আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। আজকে এখানে যে আলোচ্য বিষয়গুলো তুলে ধরা আছে সেগুলি হলো যে বাবরের আসল নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, পিতা ওমর শেখ মির্জা ও মাতা কুতুলুনিগার খাতুন। বাবর কথার অর্থ সিংহ বা বাঘ। মাত্র 12 বছর বয়সে তিনি তার পিতাকে হারিয়েছিলেন। যখন 12 বছর বয়সে তিনি পিতাকে হারিয়ে ফারগানা রাজ্যের সিংহাসনে বসেন, তারপর তিনি পারস্যের শাহ ইসমাইলের সঙ্গে মিত্রতার মধ্য দিয়ে সমরখন্দ ও মধ্য এশিয়া জয়লাভ করেন। মধ্য এশিয়া জয়লাভ করার পর তিনি যখন কাবুল দখল করেন, কাবুল দখল করার পর সেখান থেকে সেই কাবুলে বসে যে ছেলেটি সারা ভারতবর্ষ জয়ের স্বপ্ন দেখছে তাকে সুবর্ণ সুযোগ এনে দিয়েছিল দুজন সুলতান। দুজন সুলতান নয়, সুলতানি যুগের দুজন ব্যক্তি। এক হচ্ছে দৌলত খাঁ লোধি, আর হচ্ছে আলম খাঁ। যেই দৌলত খাঁ লোধি আর আলম খাঁ লোধি চেয়েছিল যে ইব্রাহিম লোধি অর্থাৎ সুলতানি যুগের শেষ সম্রাট ইব্রাহিম লোধিকে সরিয়ে ভারতে দিল্লি তারা দখল করতে চেয়েছিল। কিন্তু ইব্রাহিম লোধির বিরুদ্ধে তাই তারা বাবরকে আহ্বান জানালেন। তারা ভেবেছিল বাবর এসে ইব্রাহিম লোধিকে পরাজিত করে লুটপাট করে আবার তিনি কাবুলে ফিরে যাবেন। কিন্তু 1526 খ্রিস্টাব্দে বাবর এলেন, পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোধিকে পরাজিত করেন এবং ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। তার ফলে ইব্রাহিম লোধি পরাজিত হলো, কিন্তু আলম খাঁ লোধি ও দৌলত খাঁ লোধির স্বপ্ন পূরণ হলো না। সেই 12 বছরের ছেলে যে কাবুলে বসে ভারত জয়ের স্বপ্ন দেখছিল, তার ভারত জয়ের স্বপ্ন শুরু হলো। তিনি পানিপথের যুদ্ধে জয়লাভ করে দিল্লি আগ্রা জয়লাভ করতে পেরেছিলেন, কিন্তু তখনও তার বিরুদ্ধে অনেক শক্তি ভারতবর্ষে ছিল। 1527 খ্রিস্টাব্দে তিনি খানুয়ার যুদ্ধ করেন। খানুয়ার যুদ্ধ কাদের সঙ্গে হয়েছিল? খানুয়ার যুদ্ধ হয়েছিল রানা সঙ্গের সঙ্গে। রানা সঙ্গের সঙ্গে খানুয়ার যুদ্ধে জয়লাভ করার পর তিনি চান্দিরি জয় করেন। চান্দিরি থেকে কাকে হটানো হয়েছিল? মেদিনী রায়কে 1528 খ্রিস্টাব্দে। আর 1529 খ্রিস্টাব্দে তিনি জয়লাভ করেন বাংলার নসরত সহ ও তার জোট শক্তিকে পরাজিত করেন ঘরগড়ার যুদ্ধে।
এই খানুয়ার যুদ্ধকে বাবর, খানুয়ার যুদ্ধে যখন তার সৈনিকরা পিছু হটছিল, ঠিক সেই সময় বাবর এই যুদ্ধকে ধর্মযুদ্ধ বলে ঘোষণা করেন এবং নিজে গাজী উপাধি গ্রহণ করেন। ফলে তার সৈনিকরা শক্তি ফিরে পায় ও তার নতুন পদ্ধতির মাধ্যমে, যুদ্ধ পদ্ধতির মাধ্যমে যুদ্ধ জয়লাভ করেন। বাবর 1530 খ্রিস্টাব্দের 26শে ডিসেম্বর মাত্র 47 বছর বয়সে আগ্রায় পরলোক গমন করেন। আর তার তুর্কি ভাষায় রচিত কাব্যগ্রন্থ হল দিওয়ান। বাবরের আত্মজীবনী তুজগি বাবরি বা বাবরনামা। এই বাবরনামায় তিনি নিজের সম্পর্কে অনেক কিছু লিখেছেন। মৃত্যুর পর বাবরের মৃতদেহ প্রথমে আরামবাগে কবরস্থ করা হয় এবং পরে তা কাবুলে তার প্রিয় উদ্যানে সমাহিত করা হয়। ফার্সি কবিতায় শেখ আসানুল্লাহ, মিরওয়াসি, অতীশ কান্দাহারি প্রমুখ বাবরের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। এবার আসি, এই বাবর ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সফল হয়েছিলেন কিভাবে? বাবর মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠায় সফল হয়েছিলেন তার কারণ হলো যে বাবরের আফগানদের সামরিক দুর্বলতা। আফগানরা যে সামরিক অশ্বারোহী বাহিনীরা ছিল, সে অশ্বারোহী বাহিনীদের তুলনায় বাবরের বাহিনী খুবই শক্তিশালী এবং তাছাড়া বাবর তুলুকনামা ও রুমি পদ্ধতির সাহায্যে এই আফগানদের পরাজিত করতে সমর্থ হন। এছাড়া রাজপুতদের দুর্বল রণকৌশল ও মুঘলের আগ্নেয়াস্ত্রের ব্যবহার সুবিধা, এইসব কারণে এবং বাবরের উন্নত মানের অশ্বারোহী সেনা, এই সকল মিলে বাবর ভারত তথা দিল্লি, আগ্রা জয় করতে পেরেছিলেন এবং নতুন শাসন ব্যবস্থা ভারতবর্ষে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। মিরর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওগুলি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।